ম্যাডাম আপনাদের ব্যাংক নাকি 1 বছরে ডবল দিচ্ছে? ইয়েস অফ কোর্স, আপনি প্লিজ সবার আগে বলুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ব্যাংক ওয়ার্ল্ডের 100টা কান্ট্রির সাথে বিজনেস করছে। আপনি একবার বিশেষ করে দেখুন, আপনি একটু টাকা ইনভেস্ট করে দেখুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে এক কাজ করুন, আমি 1 টাকা ইনভেস্ট করে দেখতে চাই। 1 টাকা? হ্যাঁ 1 টাকা, নালে আমি কি করে জানবো কি ব্যাপারটা কি হচ্ছে ডবল? আগে তো 1 টাকা রেখে দেখি, তারপরে তো। আচ্ছা ঠিক আছে। 1 year later. গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আচ্ছা, আমি যে 1 বছর আগে আপনার এখানে টাকা রেখে গেছিলাম, ডবল বলেছিলেন যে, সেটা কি ম্যাচিওর হয়েছে? হ্যাঁ, এই নিন আপনার 2 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের আমি যে এবারে দেখলাম লেখা রয়েছে যে এবার 1 বছরে নাকি ডবলেরও বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে 6 মাসের মধ্যে আর দেখুন টাকা তো একটা সুদ হয়, সেই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যাবে। 6 মাস পরে আপনার আসলটা বেড়ে যাবে সুদের সাথে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আমি আবার 1 টাকা আমি ইনভেস্ট করতে চাই আপনার এখানে। 1 টাকা? হ্যাঁ তাই রাখি, আর দেখে নি কি ব্যাপারটা কি হয়। 1 year later. গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, আপনি বসুন। হ্যাঁ বলছি, আমি যে 1 বছর আগে টাকাটা রেখে দিয়ে গেছিলাম সেটা কি ম্যাচিওর হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কিন্তু ম্যাডাম আমার কাছে আপনার জন্য একটা ভালো প্রপোজাল আছে। তাই নাকি? কি ব্যাপার বলুন তো একটু। যেরকম ধরুন আগের বার তো আপনার আসল 6 মাসে বেড়ে গেছিল না, কিন্তু এইবার আপনি আপনার ইচ্ছে মতন আসল বাড়াতে পারেন, মানে সময়টা আপনি নিজের ইচ্ছে মতন করতে পারেন। যেরকম আগের বার 6 মাসে বেড়েছিল, এবার ধরুন 4 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে, এমনকি চাইলে আপনি 1 দিনে পর্যন্ত আসল ডাবল করে। বাহ, ব্যাপারটা তো বেশ মজার। তাহলে আমি আবার ভাবছি যে এবারে আমি একটু বেশি অ্যামাউন্টের টাকা রাখবো। ভাবছি যে এবারে আমি, আচ্ছা 1 লাখ টাকাই রাখুন, এবার একটু বেশি যদি টাকাটা পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শুরু করছি গণিতের আড্ডা। গণিতের আড্ডায় আজকের পর্ব জটিল সুদের মজার ঘর, দুষ্টু ইয়ের আতুর ঘর। ব্যাপারটা খুব মজার, তাই না? আচ্ছা, ই দুষ্টুই বা হবে কেন, আর জটিল সুদের সঙ্গে তার কি সম্পর্ক? মোটামুটি তোমাদের ক্লাস 10-এ যারা পড়ো তাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ নিয়ে অঙ্ক কষতে হয়। আর ই সম্পর্কে ধারণা নিশ্চয়ই তৈরি হয়েছে লগ বা লগারিদম করবার সময়। ন্যাচারাল লগ, যার বেসকে আমরা ই ধরে থাকি। তা এই ইটা কি, এর প্রয়োজনটা বা কি, ই কেন তৈরি হলো, এর জন্ম কোথা থেকে, জটিল সুদের সঙ্গে তার কি সম্পর্ক, ই দুষ্টুই বা কেন, এগুলো আজকে আমরা এই পর্বে আলোচনা করব। ইকে অয়লার্স নাম্বার বা এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বলা হয়। সুইস ম্যাথমেটিশিয়ান স্যার অয়লার, তিনি 18th সেঞ্চুরিতে এই ইয়ের সম্পর্কে ধারণা দেন এবং ইয়ের সিগনিফিকেন্স, এর কি তাৎপর্য, সেই সম্পর্কে তিনি একটা পেপার তৈরি করেছিলেন। তার এই গবেষণা থেকে আমরা ই সম্পর্কে অনেক মজাদার তথ্য জানতে পারি। চলো আগে এর সম্পর্কে কিছু মজাদার তথ্য জেনে নিই। মোটামুটি আমরা অনেকেই জানি যে এর মানটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, ই গ্রেটার দ্যান 2 অ্যান্ড লেস দ্যান 3। কিন্তু এক্স্যাক্ট ভ্যালু তো এর বলা সম্ভব নয়, কেন আমরা মোটামুটি জানি ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, বা বাংলা যেটা বলে অমূলদ সংখ্যা। তা এই ই, তার ভ্যালুটা আমরা বুঝতেই পারছি, এটা নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং নাম্বার, যেরকম ইরেশনাল নাম্বার হয় আর কি। তা ই এর ভ্যালু চলতেই থাকবে, শেষ হবে না। তা এর মধ্যেও মনে রাখবার জন্য আমরা ই এর প্রথম দিককার কিছু ডিজিট আমরা খুব একটা ট্রিক করে মনে রাখতে পারি। সেটা দেখো, ই এর ভ্যালু 2.7, তারপরে 1828 দুবার, 1828, তারপরে 44,59045। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল যদি আমরা চিন্তা করি, তাহলে 45, 90, 45। তাহলে এই পর্যন্ত
অর্থাৎ 2.718281828459045 ডট ডট চলতেই থাকবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা একটা সুন্দর ট্রিক করে আমরা কিন্তু মেমোরিতে রাখতে পারি। এইবার এর মানটা আমরা কি করে আমরা তৈরি করি সেটা একটু আমরা জানার চেষ্টা করব। দেখো এর মধ্যে আরেকটা মজাদার বিষয় লুকিয়ে আছে, সেটা কি? কাট আপ দেন মাল্টিপ্লাই। কাট আপ দেন মাল্টিপ্লাই। How could we get the answer to be as big as possible? What size should each piece be? অর্থাৎ আমরা একটা সংখ্যাকে আমরা কাট করব আর মাল্টিপ্লাই করব। যেমন মনে করো এখানে আমরা একটা লাইন, তার লেন্থ মনে করো 10, তাকে আমরা দুটো ইকুয়াল পিসে ভাগ করছি, তাহলে কত হবে? 5 আর 5। তাদের এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 5 into 5 দ্যাট ইজ 25। এইবার কাট 10 into 3 ইকুয়াল পার্টস, সাইজ অফ ইচ পিস 3 and 1/3। তাহলে তিনটে ইকুয়াল পার্টে আমরা একে টুকরো করেছি, তাহলে প্রত্যেকটা পিসের লেন্থ হচ্ছে 3 and 1/3, 3 and 1/3, 3 and 1/3। এই তিনটেকে মাল্টিপ্লাই করলে তৈরি হচ্ছে 37.0। এইবার কাট 10 into 4 ইকুয়াল পার্টস, তাহলে সাইজ অফ ইচ পিস 2.5, তাহলে 2.5, 2.5, 2.5, 2.5 এদেরকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 39.0625। আবার কাট 10 into 5 ইকুয়াল পার্টস, আরো ছোট করছি, তাহলে সাইজ অফ ইচ পিস হচ্ছে 2, তাহলে আমরা এদেরকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 32। তাহলে এর মধ্যে একটা মজার জিনিস পর্যবেক্ষণ করো যে যখন আমরা এই যে প্রত্যেকটা টুকরোর লেন্থ এর কাছাকাছি, এর ভ্যালু তো আমরা দেখলাম 2.7, 1828, 1828, 4590, 45 ডট 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 চলতেই থাকছে, তাহলে কাছাকাছি মানে দ্যাট ইজ 2.5, প্রায় কাছাকাছি। তখন এদের যে টুকরোগুলোর যে আমরা মাল্টিপ্লাই করে যে আনসারটা পাচ্ছি সেটা কিন্তু ম্যাক্সিমাম। এবার টুকরোর তুমি লেন্থ তুমি আরো ছোট করো, কিন্তু তোমার প্রোডাক্টের ভ্যালু কিন্তু ছোট হয়ে যাবে। তুমি টুকরোর লেন্থ একটু বড় করো, দেখবে আবার ছোট হয়ে যাবে। তাহলে এই যেখানে এর কাছাকাছি সাইজ যে প্রত্যেকটার যে টুকরোগুলোর লেন্থ, সেইখানে কিন্তু এই প্রোডাক্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। কে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বা তুরীয় সংখ্যা। বাংলা বলে তুরীয় সংখ্যা, ইংলিশে বলে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। কেন? তার কারণ হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্সে দুটো ট্রান্সেন্ডেন্টাল নাম্বার আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে পাই। এরা কিন্তু মূলত এরা কিন্তু ইরাশনাল নাম্বার বা অমূলত সংখ্যা, কিন্তু এদের একটু আলাদাভাবে এদেরকে একটু নাম দেওয়া হয়েছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বা তুরীয় সংখ্যা। কেন? কেন এরা হচ্ছে কোনো অ্যালজেব্রাইক নাম্বার নয়, অর্থাৎ কোনো অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করে আমরা কিন্তু পাই বা কে তৈরি করতে পারি না। যেমন মনে করো x² - 4 = 0, তাহলে x এর ভ্যালু কি হবে? +-2, তাই না? তাহলে এই যে আমরা যে ভ্যালুগুলো তৈরি করতে পারছি 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো সবই কিন্তু কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগাণিতিক সমীকরণকে সমাধান করে পাওয়া যায়। কিন্তু পাই বা এই দুটো ভ্যালু কিন্তু কোনো বীজগাণিতিক সমীকরণকে বা অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করে পাওয়া যায় না। একটা ইরাশনাল নাম্বার মনে করো √2, সেটাও কিন্তু তুমি x² - 2 = 0 তাকে সলভ করলে কিন্তু তুমি কিন্তু √2 ভ্যালুটা পেয়ে যাবে। কিন্তু পাই বা এই যে দুটো ইরাশনাল নাম্বার, সে তাকে কিন্তু তাদেরকে আমরা কিন্তু কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করে আমরা কিন্তু পাই না। তাই তাদেরকে আলাদা একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বা তুরীয় সংখ্যা। এবার আমরা মূল পর্বের দিকে আমরা এগিয়ে যাব, অর্থাৎ এই যে এটার সঙ্গে জটিল সুদের কি সম্পর্ক। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ব্যাপারটা কিরকম। ধরো এরকম একটা প্রশ্ন এসছে যে কোনো একটা আইটেমের প্রাইস 15% ইনক্রিজড হলো, 15% ইনক্রিজড হলো, তাহলে আইটেমটার নিউ প্রাইস কত হবে? ধরো আইটেমটার ওল্ড প্রাইস এটা ছিল ₹100, তাহলে নিউ প্রাইস কি হবে? নিউ প্রাইস বুঝতেই পারছো ₹115, 15% বাড়লো। মানে ব্যাপারটা এরকম যে ওল্ড প্রাইস
আর নিউ প্রাইস একটু ছোটদের জন্য আমি ব্যাপারটাকে আরো এক্সপ্লেন করছি। ধরো ওল্ড প্রাইস যদি 100 টাকা হয়, নিউ প্রাইস হচ্ছে 115 টাকা। আচ্ছা, ওল্ড প্রাইস যদি 1 টাকা হয় তাহলে কি হবে? 115/100 টাকা, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে। আর ওল্ড প্রাইস যদি x টাকা হয় তাহলে 115/100 ইন্টু এক্স, তাই তো? তার মানে এটা দাঁড়ালো x ইন্টু 1.15। তাহলে এইভাবে আমরা কিন্তু অন্য ক্যালকুলেশনগুলো এইভাবে যদি করি, ধরো 25% ইনক্রিজ হলো, কোনো একটা আইটেমের প্রাইস 25% ইনক্রিজ হলো, তাহলে নিউ প্রাইস কি হবে? নিউ প্রাইস হবে x ইন্টু 1.25। আচ্ছা, যদি 35% ইনক্রিজড হয় তাহলে নিউ প্রাইস কি হবে? x ইন্টু 1.35। আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে এইভাবেই কিন্তু আমরা একটা পার্সেন্টেজটাকে আমরা কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু নিউ প্রাইসটা এইভাবে বের করতে পারি। এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ধরো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%, প্রিন্সিপাল হচ্ছে ₹100 আর টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমাদের কত হবে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে 100 টাকায় 1 বছরে তোমার ইন্টারেস্ট হচ্ছে ₹15। তারপরে দ্বিতীয় বছরে আবার তার ইন্টারেস্ট হচ্ছে 15, আবার থার্ড ইয়ারে 3 বছরে তার ইন্টারেস্ট হচ্ছে 15। তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে ₹45। তাহলে 3 বছর শেষে আমরা সিম্পল ইন্টারেস্টে টাকাটা যদি ইনভেস্ট করি তাহলে 3 বছর শেষে আমরা কত পাবো? 3 বছর শেষে পাবো হচ্ছে এই 100, যেটা আমরা অরিজিনালি যেটা প্রিন্সিপাল রেখেছিলাম, প্লাস 45, 145। এই টাকাটা কিন্তু আমরা শেষে 3 বছর শেষে গিয়ে পাবো যদি আমরা সিম্পল ইন্টারেস্ট এই স্কিমে যদি আমরা ইনভেস্ট করি। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমরা ইনভেস্ট করি, তোমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছো তারা তো জানোই যে প্রত্যেক বছর যদি সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রিন্সিপাল তৈরি হয়, অর্থাৎ এখানে কিন্তু প্রিন্সিপালটা সবসময় ভ্যারিয়েবল, তাই না? তাহলে তখন তো একটু ইন্টারেস্টটা বেশি হবেই, ঠিক আছে? এবার যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা যদি এই হিসাবটা করি তাহলে কি হয়? তাহলে দেখো এখানে এই 100 টাকা যদি 1 বছর রাখা হয় তাহলে আমরা 1 বছর পর আমরা ইন্টারেস্ট পাবো 15, এবং এই সময় আমরা এই আসল আর সুদ এক হয়ে গিয়ে তৈরি হবে 115, তাই না? 115 এই টাকাটা আমরা পাবো। তাই 115টাকে আমরা এইভাবে লিখতেই পারি 100 ইন্টু 1.15, তাই না? 100 ইন্টু 1.15। আচ্ছা, এইবার ঠিক তারপরে আবার আমাদের তখন আসলটা কিন্তু হয়ে গেছে 115 টাকা, তাই না? তখন আরেকটা বছর তোমার ইন্টারেস্ট আমরা কি পাবো? এই 115 কিন্তু আমরা পাবো হচ্ছে 1.15, তাই না? এটা হচ্ছে আমরা পুরো এই সুদ সমেত যে আসলটা সেইটা আমরা কিন্তু এখন এইটা আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এইটা মানে কত? এই 115 মানে 100 ইন্টু 1.15 ইন্টু 1.15, তাই না? তার মানে এটা দাঁড়ালো হচ্ছে 100 ইন্টু 1.15 তার স্কোয়ার। তাহলে এইবার যদি থার্ড ইয়ারের শেষে 3 বছরের শেষে যদি আমরা একদম লাস্ট ইয়ারটা এবার ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের হাতে এসছে এই টাকাটা। এই টাকাটা হচ্ছে তখন আসল, অর্থাৎ 100 ইন্টু 1.15 স্কোয়ার। এই টাকাটা হচ্ছে তখন প্রিন্সিপাল হিসেবে কাজ করছে থার্ড ইয়ারে। তাহলে তখন আমরা সুদ সমেত যে আসলটা পাবো সেটা পাবো হচ্ছে 100 ইন্টু 1.15 স্কোয়ার ইন্টু 1.15। তাহলে এটা তৈরি হলো 100 ইন্টু 1.15 কিউব।
এইভাবে লিখতে পারি 100 ইন্টু 1 প্লাস 0.15 কিউব। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা তৈরি করে ফেলতে পারলাম কি, যে কোন একটা টাকা, এই 100 টাকা, এটাই তো ছিল প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল 1 প্লাস আর এই 0.15 এটাই তো ছিল তোমার রেট অফ ইন্টারেস্ট 15%। 15% মানে 15/100, দ্যাট ইজ 0.15। তাহলে 1 প্লাস আর হোল কিউব, তাই না? তাহলে যত তোমার বছর সংখ্যা বাড়বে তত পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন দিয়ে এন এর ভ্যালু চেঞ্জ করে করে আমরা 4 বছর পর, 5 বছর পর, 6 বছর পর আমরা কত টাকা আমরা পাবো সেটা কিন্তু বের করতে পারবো। এটা কিন্তু ইন্টারেস্ট বেরোয়নি, এটা বেরিয়েছে সুদ এবং আসল মিলিয়ে যত টাকা সেই টাকাটা। আচ্ছা, এটা তো একটা পরিবর্তন ছিল, তাই না? আচ্ছা, এই পরিবর্তনটা কিন্তু 1 বছর পর পর ঘটেছে, তাই না? আচ্ছা, পরিবর্তনটা এক্ষেত্রে বলা হবে ডিসক্রিট, অর্থাৎ অনেকটা গ্যাপে। আচ্ছা, পরিবর্তনটা যদি কন্টিনিউয়াস হয়, ধরো একটা, আমি পরিবর্তনের কথা বলছি, ধরো একটা বালির ঢিবি, এইখান থেকে কিছু বালি, ধরো এইখান থেকে কিছু বালি গড়িয়ে পড়তে শুরু করলো, তখন এর চাপে পড়ে এখানকার কিছু বালি আবার নেমে আসলো এই পজিশনে। এইবার এই দুটো বালির যে প্রেসার, সেই প্রেসার দিয়ে আরো কিছুটা বালি আবার নেমে আসলো। তাহলে এইভাবে যদি চলতেই থাকে কন্টিনিউয়াস, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক মুহূর্তেই ঘটছে এই পরিবর্তনটা। তাই এইভাবে যদি এখন পরিবর্তনটাকে আমরা যদি হিসাব করি, তাহলে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তৈরি হবে। এতক্ষণ ব্যাংকে যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা 1 বছর পর পর সুদটা আসলের সঙ্গে যুক্ত হচ্ছিল। এখন যদি এটাকে যদি আমরা আরেকটু তাড়াতাড়ি করি, মানে আমি যদি বলি না 1 বছর পর পর আমি হিসাবটা করব না, 6 মাস পর পর আমি সুদটা আসলের সঙ্গে যুক্ত করে নতুন আসল তৈরি করে আমি আবার সেটা ইনভেস্ট করব, বা 6 মাস পর পর না, আমি বললাম আরো তাড়াতাড়ি করব, অর্থাৎ আমি প্রতি 4 মাস পর পর করব, না আমি 4 মাস না, আমি প্রতি 3 মাস পর পর করব। যদি এভাবে না 3 মাস পর পর না, প্রতি 1 মাস পর পর করব, তাও আমার শান্তি হচ্ছে না, আমি আরো মুনাফা চাই, তার জন্য আমি আরো ধরো 1 দিন পর পর করব। যদি এইরকম ভাবে ব্যাপারটা হিসাব করতে হয়, তখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কিভাবে হিসাবটা করব সেইটা চলো আমরা একটুখানি আমরা দেখে নিই। আমরা টোটাল 8টা কেস নিয়ে আলোচনা করব, খুব মজাদার কেসগুলো। প্রথম কেসটা দেখো, যদি 1 বছর পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় এবং প্রিন্সিপাল যেটা আসল সেটা ধরলাম 1 টাকা, আর মানে রেট অফ ইন্টারেস্ট সেটা ধরলাম বার্ষিক 100%, তার মানে 100% মানে 100/100 মানে 1। তাহলে এখানে আমার নতুন প্রিন্সিপাল সেটা কি হবে, 1 বছর পরে আমি সুদ আর আসল মিলিয়ে আমি কত টাকা পাবো সেটা আর একটু হিসাব করে নিই। অলরেডি কিন্তু আমরা একটা ফর্মুলা কিছুক্ষণ আগেই একটু দেখে নিয়েছি, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে সেই ফর্মুলা এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি হচ্ছে 1 টাকা, আর 1 প্লাস আর হচ্ছে এখানে 1, আর এই এন তার ভ্যালুটা হচ্ছে যেহেতু 1 বছর পর, তাহলে হচ্ছে 1। তাহলে এটা আমাদের তৈরি হলো 2 টাকা। তাহলে এখানে আমাদের 1 বছর পর আমরা সুদ এবং আসল মিলিয়ে 2 টাকা হাতে পেলাম। আচ্ছা, এবার আমার একটু লোভ আরো বেড়ে গেছে যে আমি যদি টাকাটা আরেকটু বাড়াতে চাই, তাহলে 1 বছর পর পর আমি এটা করব না, 6 মাস পর পর করব। তাহলে সেটাই এখন কেস 2তে। কেস 2টা একটু দেখো, 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। এখানেও কিন্তু প্রিন্সিপাল ওই 1 টাকা, আর কিন্তু একই আছে বার্ষিক 100%, তাহলে বার্ষিক কিন্তু 1 টাকা। কিন্তু এখানে 6 মাস পর পর, অর্থাৎ পুরো 1 বছরটাকে আমি দুটো পর্বে ভাগ করছি, এটা হচ্ছে 6 মান্থ, এইটা হচ্ছে 6 মান্থ, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন রেট অফ ইন্টারেস্টটা তাহলে অর্ধবার্ষিকী মানে 6 মাসের রেসপেক্টে, তাহলে এই 8টা তাহলে কত হবে, আর কিন্তু হয়ে যাবে 100%-এর অর্ধেক 50%, তাই না? তার মানে 50% মানে 1/2, 50% মানে 50/100, দ্যাট ইজ 1/2। তাহলে এইবার তুমি দেখো, এইখানে যদি পি মানে 1 টাকা নিয়ে কাজ শুরু হয়েছিল, আমি ইনভেস্ট করেছিলাম, তাহলে 6 মাস পরে আমার হচ্ছে 1 ইন্টু 1 প্লাস হাফ টু দি পাওয়ার 1,
মানে এখানে কিন্তু তুমি 6 মাস পরেই কিন্তু তুমি এই টাকাটা পাচ্ছ। আচ্ছা, এরপরে আবার 6 মাস, তাহলে তখন এইখানে আমি কত টাকা পাবো? 1 × 1 + ½ হোল টু দি পাওয়ার 2, তাই না? তাহলে এইবার এইটাকে যদি তুমি একটু ক্যালকুলেট করো, তাহলে 3/2 হোল স্কোয়ার, এটা দেখবে 2.25 এত টাকা। প্রথমে যে কেস 1-এ আমরা পেয়েছিলাম 2 টাকা, এখন কিন্তু কেস 2-তে আমরা একটু বেশি পাচ্ছি, 2 টাকা 25 পয়সা। আমার লোভটা আরো বেড়ে গেছে, তাই এবার কেস 3 4 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত করব। অর্থাৎ ব্যাপারটা এইরকম হবে, 4 মাস পর পর এইটা 4 মাস 4 মাস 4 মাস, এই হচ্ছে 12 মাসের হিসাব। তাহলে তখন কিন্তু এই একই কন্ডিশন আছে, প্রিন্সিপাল তোমার হচ্ছে ₹1 আর হচ্ছে কিন্তু 100% ইয়ারলি, তার মানে আর কিন্তু 1 টাকা বছরে। কিন্তু যখনই তুমি ওটাকে 3টে পর্বে ভাগ করছো, তখন এই রেটটা কত হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। তাহলে এইখানে আমি 1 টাকা নিয়ে কাজ শুরু করেছিলাম, এইখানটায় দাঁড়ালো হচ্ছে 1 + 1/3 হোল টু দি পাওয়ার 1, এই জায়গাটায় এসে দাঁড়ালো 1 + 1/3 হোল স্কোয়ার, আর এইখানটা দাঁড়ালো 1 + 1/3 হোল কিউব, তাই তো? 1 × 1 + 1/3 হোল কিউব। এবার একটু হিসাব করে দেখবে, এই 1 × 1 + 1/3 হোল কিউব, এটা হচ্ছে 2.3704। তাহলে দেখবে একটু যেন বেশি হলো, 2.25 আগে পেয়েছিলাম। প্রথমে কেস 1-এ ছিল 2 টাকা, তারপরে 2 টাকা 25 পয়সা, এখন দেখো 2 টাকা 37 পয়সা, প্রায় 2.3704, আরো একটু বেশি হয়েছে। সুতরাং আমার লোভটা আরো বেড়ে গেছে, তাই না? তাহলে এইবার আমরা পরের পর্বে কেস 4, এবার 3 মাস পর পর আসলের সঙ্গে আমি ওই সুদটাকে যোগ করে নতুন আসল তৈরি করতে চাইছি। তাহলে সেই একই প্রিন্সিপাল কিন্তু 1 টাকা, আর হচ্ছে বার্ষিক 100%, তার মানে সেই 100/100 দ্যাট ইজ 1 টাকা। আচ্ছা, এইবার যেহেতু 3 মাস পর পর, তাহলে আমরা এটাকে 4টে পর্বে ভাগ করলাম। দেখো 3 মান্থ 3 মান্থ 3 মান্থ 3 মান্থ, টোটাল 12 মাস হয়ে। তাহলে আমি 1 টাকা ইনভেস্ট করেছিলাম, তাহলে 3 মাস পর, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটা কত হবে? 1/4, তাই না? পুরো একদম বছরে 1 টাকা ছিল, তাহলে প্রত্যেকটা পর্বে 1-এর 4 টাকা করে আমার ইন্টারেস্ট হবে। তাহলে এখানে আমি এই প্রথম 3 মাস পর আমরা পাবো হচ্ছে 1 × 1 + 1/4 হোল টু দি পাওয়ার 1। আচ্ছা, এইখানটায় অর্থাৎ 6 মাস পর, এটা তো 3 মাস পর হলো, এবার 6 মাস পর 1 × 1 + 1/4 হোল স্কোয়ার। আচ্ছা, এবার 9 মাস পর, 9 মাস পর কত পাবো? 1 × 1 + 1/4 হোল কিউব। আচ্ছা, একদম 12 মাস পর লাস্টে আমরা কত পাবো? 1 × 1 + 1/4 হোল টু দি পাওয়ার 4। এর ভ্যালুটা কত সেটা একটুখানি ক্যালকুলেশন করে তোমরা দেখে নাও। তাহলে সেটা দেখবে 2.414। তাহলে এখানে দেখতে পাচ্ছ আর একটু বেশি হয়েছে, তাই না? তাহলে এবার আমরা দেখি, যদি কেস 5, যদি বছরটাকে আমরা যদি 1000 ভাগে ভাগ করতে পারি, আর প্রিন্সিপাল 1 টাকা, আর কিন্তু রেট অফ ইন্টারেস্ট ওই কিন্তু 1 টাকাই আছে, তাহলে 1000 ভাগে যদি ভাগ করতে পারি, তাহলে আমরা ওই 1 বছর পরে ওই 1 টাকা রেখে কত টাকা পাচ্ছি সেইটা একটুখানি আমরা ক্যালকুলেশন করে দেখে নিই। দেখো এখানে নিয়মটা কি ছিল? আমরা 4 ভাগে ভাগ করেছি, তাই 1 + 1/4, আর পাওয়ার কত ছিল? ওই 4, তাই না? এরকম ভাবেই তো হয়েছিল। যেমন 3 ভাগে যখন ভাগ করেছিলাম, 1 × 1 + 1/3 পাওয়ার 3। তাহলে যদি 1000 ভাগে ভাগ করি, তাহলে এখন আমরা ওই 1 বছর পর কত টাকা পাবো? একদম সুন্দরভাবে আমরা এইভাবে বলতে পারি, 1 × 1 + 1/1000, 1000 ভাগ টু দি পাওয়ার 1000। এবার যদি তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে রাখো, তাহলে 2.7169 এইটা তোমরা হাতে পাবে। অর্থাৎ আফটার 1 ইয়ার তোমরা হাতে পাবে 2.7169। তাহলে এটা যেন আরেকটু বেশি পেয়েছি না? আচ্ছা, এবার যদি লোভটা যদি আরেকটু বেড়ে যায়, অর্থাৎ আমি বলছি বছরটাকে 1000 ভাগে না, আমি 10,000 ভাগে ভাগ করে আমি এই স্কিমে টাকা রাখবো, তাহলে এইবার কত পাবো সেটা একটু হিসাব করো। তাহলে এটা একই রকম ভাবে 1 × 1 + 1/10,000 টু দি পাওয়ার 10,000। তাহলে এইটা আমরা কত পাবো একটু হিসাব করে দেখো, 2.7181। আমি এগুলো ক্যালকুলেটরে আগের থেকে হিসাব করে রেখেছি, তাই জন্য আমি তাড়াতাড়ি বসাতে পারছি। তোমরা একটুখানি ক্যালকুলেশন করে তোমরা ভেরিফাই করে নিতে পারো। তাহলে এইবার দেখো একটা মজার ব্যাপার হয়েছে, সেটা কি বলতো?
দেখো আগে ছিল যখন আমি 1000 ভাগে ভাগ করেছি তখন 2.7169, এইবার 10,000 ভাগে ভাগ করার পরে এবার কিন্তু সেরকম একটা বাড়েনি, 2.7181। খুব কি বেড়েছে? আগে যেরকম একটু বাড়ছিল এখন কিন্তু বাড়াটা কিন্তু আর কিন্তু সেরকম একটা ফিল করতে পারছি না। আমার না মনটা খারাপ হয়ে গেল। কি আমি তো ভাবলাম যে একটু টাকাটা বেশি পাবো, কিন্তু আমি তো সেভাবে পাচ্ছি না। আচ্ছা দেখি তো 10,000 না করে আর একটু বেশি ভাগে ভাগ করে দেখি তো ব্যাপারটা কি হয়, সেটা একটু চলো দেখে নিই। এইবার দেখো আমি বছরটাকে কেস 7 যে বছরটাকে 10 লক্ষ ভাগে ভাগ করতে চাইছি। তাহলে আমরা 1 বছর পরে আমরা এই একদম অ্যামাউন্টটা কত পাবো সেটা একটুখানি আমরা করে নিই। তাহলে এটা ঠিক ওই একই নিয়মে হবে 1 into 1 plus 1 by 10 lakh to the power, তাহলে এটার ভ্যালু আমি ক্যালকুলেশন করে আমি বলছি 2.7183। আচ্ছা আগে কত হয়েছিল দেখো, এর আগে আমরা পেয়েছিলাম 2.7181 যখন বছরটাকে 10,000 ভাগে ভাগ করেছিলাম। এইবার 10 লক্ষ ভাগে ভাগ করার পরে আমি কিন্তু 2.7183, কিন্তু বাড়িনি সেরকম। আচ্ছা এইবার আরেকটু বছরটাকে আরেকটু বেশি ভাগে ভাগ করার চেষ্টা করি তো দেখি কি হয়। এইবার আমি বছরটাকে 10 কোটি ভাগে ভাগ করতে চাইছি। 10 কোটি ভাগে ভাগ করে আমি দেখছি বছর শেষে আমি কত অ্যামাউন্ট পাই। তাহলে হিসাবটা হবে এরকম, একই কন্ডিশন আছে, শুধু বছরটাকে আমি 10 কোটি ভাগে ভাগ করেছি। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 1 টাকা আর হচ্ছে বার্ষিক 100% মানে 1 টাকা। তাহলে 1 into 1 plus এই ভাগে ভাগ করার পরে আমরা এই তো আমাদের অ্যামাউন্টটার এই তো হিসাবটা বেরোবে। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেটর করে দেখবে 2.7183। আরে আর তো বাড়ছেই না। আগে 10,000 ভাগে ভাগ করেছিলাম যখন বছরটাকে, তখন আমি অ্যামাউন্ট পেয়েছিলাম 2.7183। এখন বছরটাকে 10 কোটি ভাগে ভাগ করে আমি অ্যামাউন্ট তৈরি করছি, সেটাও কিন্তু 2.7183। তাহলে আর বাড়ছে না। অর্থাৎ আমরা একটা ধ্রুবক সংখ্যার দিকে পৌঁছচ্ছি। এই ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে ই এর জন্ম দেবে। এই যে বলেছিলাম যে জটিল সুদের মজার ঘর, দুষ্টু ই এর আতুর ঘর। দুষ্টু ই কেন? যে সে ভীষণ দুষ্টু, সে আমাকে কিন্তু আর বাড়তে দিচ্ছে না। আমি লোভী যে মানুষ, যে আমি ব্যাংকে টাকা রেখে অনেক মুনাফা চাইছিলাম, যে মুনাফা বাড়াতে চাইছিলাম, কিন্তু দুষ্টু ই আমার এই সমস্ত যে আমার পরিকল্পনাতে আমার জল করে দিল। আমি আর কিন্তু বাড়াতে পারছি না, তাই জন্য সে খুব দুষ্টু। আমি মানে আমার সাপেক্ষে সে খুব দুষ্টু, তাই তো? সে কিন্তু ঠিক কাজই করেছে, আমার লোকটাকে আর বাড়তে দেয়নি। তাহলে জটিল সুদের মজার ঘর, দুষ্টু ইয়ের আতুর ঘর। এইবার আমরা মোটামুটি ক্লাস 10 অবধি আমরা এটা বুঝে নিতে পেরেছি যে কিভাবে জটিল সুদের ধারণা থেকে ই এর জন্ম হলো। এবার একটু অ্যাডভান্স যারা ক্লাস 11-12 লিমিট শিখেছো, ক্যালকুলাস শিখেছো, ইনফিনিটি সম্পর্কে যাদের ধারণা আছে তাদের নিয়ে একটুখানি বলি, ছোটরাও এটা নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা বলছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 বাই n হোল টু দি পাওয়ার n, এটাই তো করেছিলাম না ফর্মুলায়। 1 + 1 বাই যত ভাগে বছরটাকে ভাগ করেছিলাম, আর উপরে হচ্ছে যে কত তোমার কত ভাগে ভাগ করেছিলাম সেইটা, আর পাওয়ারটাও কিন্তু সেইটা, তাই তো? মানে তোমার এই যে 1 এর নিচে যেটা থাকবে সেটাই কিন্তু পাওয়ার। চিন্তা করে দেখো, আগে কিন্তু আমরা এইভাবেই কাজগুলো করেছি। তাহলে সেইটা যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, মানে n এর ভ্যালুটা যদি অসীম পর্যন্ত যায়, অর্থাৎ যেরকম আমরা করলাম, প্রথমে কি করেছিলাম 1 বছর পর, তারপরে ভাগ করেছিলাম 6 মাস পর পর, তারপরে কি করলাম যে 4 মাস পর পর, তারপরে 3 মাস পর পর, তারপরে বললাম যে না 1000টা টুকরো করে সেরকম আমরা বছরটাকে ভেঙেছিলাম, তারপরে 10,000টা ভেঙে 10,000 ভাগে ভেঙেছিলাম, তারপরে 10 কোটি ভাগে ভেঙেছিলাম বছরটাকে। তাহলে এইরকম ভাবে এনটা কিন্তু ক্রমশ বাড়িয়েছিলাম। তাহলে এনটা যখন অসীমের দিকে যাত্রা করছে, তখন আমরা তৈরি করছি এই ফর্মুলাটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 বাই n হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ই, যেটা ধ্রুবক সংখ্যা 2.7183, যেটা একটু আগে দেখছিলে। তাহলে এইভাবে কিন্তু আমরা ই এর যে
তৈরি হওয়াটা, এটাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, তাই না? আচ্ছা, এখানে একটা কথা, যদি 1 বছর না হয় 2 বছর হয়, তাহলে ব্যাপারটা কিরকম ঘটবে? তখন কিন্তু কিছুই না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n এই হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে। তখন হয়ে যাবে, এটা হয়ে যাবে ই স্কোয়ার। এইরকম ভাবে যদি সময় x বছর হয়, তাহলে তখন কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার nx ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এবার যারা একটু ক্লাস 11-এ পড়াশোনা করছো, বাইনোমিয়াল থিওরেম সম্পর্কে ধারণা আছে, তারা এই বাইনোমিয়াল থিওরেম দিয়েও কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা করতে পারো। কিরকম? দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n, লিমিটটা যেরকম আছে সেরকম থাকুক, শুধু 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n। এটা যদি বাইনোমিয়াল থিওরেম দিয়ে আমি এক্সপ্যান্ড করি, তাহলে 1 প্লাস n ইন্টু 1/n প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1/n স্কোয়ার প্লাস ডট ডট করে এরকম করে চলতেই থাকবে। এবার আমি এটা বলছি 1 প্লাস এই n ইন্টু 1/n কাটাকুটি করে 1 হয়ে গেল। এইবার এইখানে দেখো, এই যে 1/n স্কোয়ার, এই n স্কোয়ারটা আমি এই n/n আর n মাইনাস 1/n, তাহলে n/n লিখেছি আর 1 মাইনাস 1/n লিখেছি। এইভাবে যদি আমরা তৈরি করি, এর পরের টার্মটাও কিন্তু ওইভাবে 1/n কিউব হবে, সেটা উপরে কিন্তু ওইভাবে প্রত্যেকটা ফ্যাক্টরের নিচে নিচে n নিয়ে এসে আমরা এই অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু করতে পারি। তাহলে সেটা হচ্ছে 1 প্লাস 1 কে লিখছি 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, আর এইটাকে দেখো এই n/n আর 1 মাইনাস 1/n, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1/n টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই 1/n টার্মটাকে আমি ওখান থেকে বাড়ি দিয়ে দিচ্ছি, তাহলে n/n ইন্টু 1, তাহলে n ক্যান্সেল আউট হলো, ক্যান্সেল আউট হয়ে এটা 1 হলো 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম পরের টার্মটা থেকে তৈরি হবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট করে, এইটাকে কিন্তু বলা হবে ই। তাহলে ই কিন্তু একটা সিরিজ তৈরি করে ফেললো, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট করে এরকম করে চলতে থাকবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n টু দি পাওয়ার nx যদি হয়, তাহলে কি হবে? 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকবে। যারা একটু অ্যাডভান্স স্টাডি করছো তাদের জন্য এটা কাজে লাগতে পারে, তাই জন্যই আমি তোমাদেরকে এটা বললাম। আর একটা খুব মজাদার প্রপার্টি, এই ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু স্লোপ, তোমরা যারা ক্লাস 11-এ তোমরা পড়াশোনা করছো, স্লোপ সম্পর্কে তোমাদের ধারণা আছে। এই স্লোপটা কিন্তু এটাই কিন্তু স্লোপ, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর স্লোপটাই কিন্তু ই টু দি পাওয়ার এক্স। দেখো, যখন x ইকুয়াল টু 0, তখন ভ্যালু অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, আর তখন স্লোপটাও কিন্তু 1, তাই না? আবার when x ইকুয়াল টু 1, the ভ্যালু অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই, আর স্লোপটাও কিন্তু তখন ই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জটিল সুদের ধারণা থেকে এর জন্ম রহস্য। আজকে এই পর্যন্ত, পরের পর্বের জন্য অপেক্ষা করো। পরের পর্বে মুদিখানার হিসাব খাতা ইন্টিগ্রেশনের জন্মকথা দেখতে ভুলো না।